আসসালামু আলাইকুম। সাইবার সিকিউরিটি এন্ড ইথিক্যাল হ্যাকিং কোর্সে সবাইকে স্বাগতম। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে যে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং। সোশ্যাল ইঞ্জিনিয়ারিং জিনিসটা কি সেটা নিয়ে আমরা আলোচনা করবো। তার আগে আমরা দুইটা ঘটনা দিয়ে শুরু করি। প্রথমে হচ্ছে যে ধরেন একটি রাস্তায় হাঁটার সময় দেখতে ভালো বেশভূষাধারী একজন লোক আপনাকে জানালো যে তার ফোনের চার্জ শেষ হয়ে গেছে। প্রয়োজনে একটি কল করার জন্য আপনার মোবাইলটি ব্যবহারের সুযোগ চাইছে। আপনি তার করুণ চেহারার দিকে তাকিয়ে ফোনটি ব্যবহারের সুযোগ দিলেন। সে কিছু সময় ফোনটি ব্যবহার করলো এবং বেশ কৃতজ্ঞ হয়ে ফিরিয়ে দিল। দিন কয়েক পরে জানতে পারলেন যে কেউ একজন আপনার ফোন থেকে প্রয়োজনীয় তথ্য হাতিয়ে নিয়ে আপনার ক্ষতি করার উদ্দেশ্যে ব্যবহার করেছে। আরেকটা ঘটনা হচ্ছে যে ইমেল খুলে দেখলেন পরিচিত এবং বিশ্বস্ত একটি অনলাইন শপিং পোর্টাল থেকে আপনার কাছে মেল এসেছে। মেলে বলা হয়েছে যে সাম্প্রতিক সমস্যার কারণে তাদের ডেটাবেস এবং পূর্বের সব গ্রাহকের তথ্য মুছে গিয়েছে। আপনি যদি সেখান থেকে কোনো পণ্য কিনতে চান তাহলে পুনরায় তথ্য দিয়ে নতুন অ্যাকাউন্ট তৈরি করুন এবং অ্যাকাউন্ট খুললেই পণ্য নিশ্চিত ছাড় পাবেন। আপনাকে দুইটাই দ্বিতীয়টা লোভনীয় অফার। আর প্রথমটা হচ্ছে আপনি কাউকে সহযোগিতা করলেন এবং সেই সুযোগটা কাজে লাগিয়ে সে আপনার কাছ থেকে আপনার ইনফরমেশন কালেক্ট করে নিল। তাহলে আসি যে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং ধারণা কি। কারণ এই ধরনের ঘটনা আশেপাশে আমরা প্রায় ঘটে থাকি। কেউ হয়তো একটু সচেতনতার মাধ্যমে রক্ষা পায়, আবার কেউ বলে ফাঁদে পা দেয়। এই এই সূক্ষ্মপাত গুলো তৈরি করার কৌশল হচ্ছে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং। আমাদের সোশ্যাল ইঞ্জিনিয়ারিং সম্পর্কে সামনে একটু ধারণা দেওয়ার চেষ্টা করবো। আসলে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং কি? সোশ্যাল ইঞ্জিনিয়ারিং হচ্ছে এক ধরনের কৌশল যা ব্যবহার করে সূক্ষ্ম এবং সূক্ষ্মপাত পেতে একজন মানুষের কাছ থেকে নির্দিষ্ট তথ্য হাতিয়ে নেওয়া যায়। সোশ্যাল ইঞ্জিনিয়ারিং কে অনেকে আর্ট অফ হিউম্যান হ্যাকিং বলা হয়। আহ তথ্য প্রযুক্তির যুগে শব্দ দুটি সবচেয়ে পরিচিত অনলাইন অ্যাক্টিভিটিস এবং হ্যাকারদের কাছে। এছাড়াও গোয়েন্দা বিভিন্ন সিক্রেটস সার্ভিসের এজেন্ট ইনফরমেশন কালেক্টরদের কাছে তথ্য হাতানোর এই পদ্ধতিটা বেশ জনপ্রিয়। যেমন গোয়েন্দা সংস্থা অনেক ইনফরমেশন নেওয়ার জন্য, যেমন কোনো কেউ ভিকটিম কোনো কমপ্লেন করলো, তখন এই হ্যাকারদের ইনফরমেশন নেওয়ার জন্য অনেক সময় এই সোশ্যাল ইঞ্জিনিয়ারিং টেকনিকটা ফলো করে। ধরুন একটা কোম্পানির কম্পিউটারের মাধ্যমে নিয়ন্ত্রিত একটা সিস্টেম অবৈধভাবে প্রবেশ করতে চান, কিন্তু বৈধ অধিকার না থাকে আপনাকে সিস্টেম হ্যাক করতে হবে। কিন্তু আপনি তা না চাইলেই পারবেন না। আপনাকে অবশ্যই একটা সিস্টেমে ঢোকার জন্য অবৈধভাবে সিস্টেমটা হ্যাক করতে হবে অবশ্যই। এর জন্য আপনার নিজস্ব তথ্যের প্রয়োজন। আর এই তথ্য একত্রীকরণের জন্য আপনার বিভিন্ন টুলস এবং টেকনোলজি ব্যবহার হতে পারে। ওই সিস্টেমের আইপি অ্যাড্রেস, হোস্টিং প্রোভাইডারের নাম, নির্দিষ্ট ইমেল অ্যাড্রেস, ইউজার নেম সহ বিভিন্ন তথ্য দরকার হতে পারে, যা আমরা টুলস এর মাধ্যমে ওই জিনিসগুলো ব্যবহার করে আমরা টার্গেট কোম্পানিকে টার্গেট করে অথবা কোনো ইউজারকে টার্গেট করে তার ইনফরমেশন কালেক্ট করতে পারবো অথবা তার সিস্টেমটা হ্যাক করতে পারবো। এই জন্য হয়তো টার্গেট করা কোম্পানির উচ্চ পদস্থ কারোর সাথে আপনার সম্পর্ক তৈরি করতে হবে, নিজেকে তার প্রতি বিশ্বস্ত করতে হবে। এমন ভাবে তাকে আহ নিজের জীবনে আনতে হবে যাতে খুব সহজে আপনাকে সে বিশ্বস্ত, মানে তার মানে যার সাথে আপনি কথা বলবেন, কথাবার্তায় সবকিছু আচার আচরণে আপনাকে খুব বিশ্বস্ত হতে হবে, যাতে সে আপনার ওই কোনো ইনফরমেশন চাওয়ার সাথে সাথে আপনাকে সহযোগিতা করে। এক সময় দেখবেন যে খুব সহজে আপনাকে তার কোম্পানির ব্যাপারে ছোট ছোট তথ্য দিয়ে ফেলেছে এবং কোম্পানির কম্পিউটারাইজ সিস্টেমে অ্যাক্সেস নেওয়ার মতো সুযোগ সুবিধা আপনাকে করে দেবে। এমন হতে পারে যে ছল ছাত্রটিতে আটকে গিয়ে ওই লোকটি আপনাকে মূল ইউজার এবং পাসওয়ার্ড দিয়ে দিল এবং এটিকে দীর্ঘমেয়াদী প্রক্রিয়াও এটি মাঝে মাঝে বেশ দীর্ঘমেয়াদী প্রক্রিয়া হলেও বেশ কার্যকর। তবে এই ছল ছাত্রী পূর্ণ কৌশল অবলম্বন করার জন্য বেশ দক্ষতার প্রয়োজন। বিশ্ববিখ্যাত হ্যাকার এবং কম্পিউটার সিকিউরিটি বিশেষজ্ঞ কেভিন ম্যাটনিকের মতে ছল ছাত্রটির মাধ্যমে কারো কাছ থেকে পাসওয়ার্ড হাতানো সিস্টেম ক্র্যাক করার চাইতেও বেশ সহজ। দেখেছি কি আপনি যদি একজনের সাথে কমিউনিকেশনটা ভালো করতে পারেন, দেখা গেল যে এমন কমিউনিকেশন হলো আপনি বললেন যে আপনি এই কাজগুলো পারেন, এগুলো একটা সময় ওনার কাজগুলো আপনাকে দিয়ে করানোর ব্যবস্থা করবে। সেক্ষেত্রে আপনি তখন ওই ওনার দুর্বলতার সুযোগ নিয়ে আপনি সিস্টেমটা হ্যাক করতে পারেন, মানে ওনার সিস্টেমটা হ্যাক হয়ে যেতে পারে। সোশ্যাল ইঞ্জিনিয়ারিং এর ব্যবহার করে টার্গেট থেকে তথ্য আদায়ের নানান পদ্ধতি, কয়েকটা পদ্ধতি আমি উল্লেখ করতেছি। সোশ্যাল ইঞ্জিনিয়ারিং কে বিভিন্ন ভাবে ব্যবহার করা যায়। বেশিরভাগ টেকনিক্যাল এবং অনলাইন মাধ্যম হলো যুগ যুগ ধরে এর ব্যবহার নন টেকনিক্যালও হয়ে আসছে। শুরুর দিকে প্রথম ঘটনাটি এবং কম্পিউটারাইজ সিস্টেমে অবৈধভাবে প্রবেশ করার জন্য কোনো কর্মীর সাথে সম্পর্ক তৈরি করে তথ্য এবং পাসওয়ার্ড হাতানোর দুটি বর্ণনা হচ্ছে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং। এবং নন টেকনিক্যাল পথে তথ্য সংগ্রহের উদাহরণ হচ্ছে এছাড়াও অফিসের ময়লার ঝুড়িতে ফেলে দেওয়া কাগজপত্র তথ্য সংগ্রহ করা, অফিস স্টাফ সেজে ছদ্মবেশের মাধ্যমে অফিসে ঢুকে তথ্য সংগ্রহ করা। পদ্ধতিগুলোকে বলা হয় নন টেকনিক্যাল বা
নন টেকনিক্যালের মাধ্যমে তথ্য সংগ্রহ করা। অনলাইন সিস্টেমটা হচ্ছে যে কম্পিউটারের সিস্টেম, অবৈধভাবে প্রবেশ করা এবং অনলাইনে কোনো ফিশিং লিঙ্ক ইত্যাদির মাধ্যমে তথ্য কালেক্ট করা। আর নন টেকনিক্যাল হচ্ছে যে আপনি অফিসের স্টাফ সেজে অথবা অফিসের কাউকে ব্যবহার করে এই কাজগুলা করতে পারেন। অনলাইনে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং ব্যবহার করে ফাঁদে ফেলার জন্য তো সব কৌশল। বর্তমানে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং কৌশলগুলো সবচেয়ে বেশি ব্যবহৃত হয় অনলাইনে এবং ইলেকট্রনিক ডিভাইস। যেমন আমরা বেশিরভাগই দেখে থাকি যে আপনার বয়স কত, বিভিন্ন ধরনের ফেসবুকে বিভিন্ন ধরনের অ্যাপস যেটা আমরা ইউজ করি, এগুলো আসলে কি আপনার তথ্য কালেক্ট করে। আপনাকে লগ ইন করতে বলে আপনি লগ ইন করে ইউজারনেম পাসওয়ার্ড দেন, ওই সময় আপনার ইউজারনেম পাসওয়ার্ড চলে যায়। অনেক সময় বিভিন্ন কোম্পানির অফার আছে যে আপনি এত টাকা জিতবেন, আপনি লটারি জিতলেন, এই করলেন সেই করলেন, হ্যান ত্যান অফার দিয়ে আপনার কাছ থেকে অনেক ইনফরমেশন কালেক্ট করে নিতে পারে, যার কারণে আপনি হ্যাকিং এর শিকার হতে পারেন। তিনটা আমি কয়েকটা প্রসেস বলবো। হ্যাকিং সোশ্যাল ইঞ্জিনিয়ারিং এর ধাপ হচ্ছে এই চারটা ধাপ। এই চারটা ধাপের মাধ্যমে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং সাইকেল, এটাকে বলে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন কালেক্ট করা, ডেভেলপমেন্ট অফ রিলেশনশিপটা একটু ভালোভাবে ডেভেলপ করা, এবং এক্সপ্লয়েশন অফ রিলেশনশিপ এবং এক্সিকিউশন অ্যাচিভ দ্য অবজেক্ট। তাহলে হচ্ছে টাইপ অফ সোশ্যাল ইঞ্জিনিয়ারিং মধ্যে অনেকগুলা টাইপস, তার মধ্যে হচ্ছে ফিশিং, ডিশিং এবং হচ্ছে ইম্পারসোনেশনস। তার মধ্যে আমি আগের পর্বগুলোতে ফিশিং, ডিশিং এগুলা কি, এগুলো নিয়ে আমি উম, মূলত আলোচনা করা আছে, আপনার একটু পূর্বে ভিডিওগুলো দেখে নেবেন। এই শব্দ দুটি ফিশিং এবং স্ক্যামিং। ফিশিংটা আমরা সাধারণত জানি যে কোনো ফিশিং লিঙ্কের মাধ্যমে তথ্য কালেক্ট করে। সব ফিশিং এর শব্দ দুটির সাথে আমরা বেশ ভালোভাবে পরিচিত। উপরে দেওয়া দ্বিতীয় ঘটনাটি ফিশিং এবং স্প্যামিং এর উদাহরণ। যে আমি যে প্রথমে দুটো ঘটনা বললাম, প্রথমে দ্বিতীয় নাম্বার যে ঘটনাটা হচ্ছে ইমেইলের মাধ্যমে আপনাকে কোনো লোভনীয় অফার দিবে, তখন আপনি আপনার ইনফরমেশন দিবেন, ইনফরমেশন দিলে আপনার কাছ থেকে তথ্য সে সংগ্রহ করে নেবে। এটা হচ্ছে ফিশিং। ফিশিং এর জন্য প্রতারকেরা একটা ওয়েবসাইট তৈরি করে, সেটি হয়তো কোনো জনপ্রিয় ওয়েবসাইটের মিরর, কিংবা সেখানে সুপ্রতিষ্ঠিত একটি কোনো ওয়েবসাইট। ধরেন আপনি অনলাইন শপিং করতে পারেন নিবিলি.com। যদি আপনি ফেসবুক.com দেন, আপনি ফেসবুক.com তো সেম একটা লিঙ্ক দিল, কিন্তু আপনি যখন লিঙ্কে ঢুকলেন তখন ফেসবুকের ইন্টারফেস আসলো, সেম ইন্টারফেস, কিন্তু আপনি লগ ইন করলেন হচ্ছে অন্য একটা জায়গায়। আপনি ওই লিঙ্কটা ফলো করেন না, যার কারণে আপনি হ্যাকিং এর শিকার হতে পারেন। স্প্যামিং হলো আহ স্প্যামিং হলো একটি তথ্য একই সাথে অনেক ব্যক্তির কাছে প্রেরণ করা। অধিকাংশ ক্ষেত্রে বিজ্ঞাপন বা প্রচারের ক্ষেত্রে হয়ে থাকে। যেমন কি আমরা যখন একটা ব্রডকাস্ট মেসেজ পাঠাই, তখন কি ধরেন 500 জন ইউজারের কাছে মেসেজটা পাঠাবো, তখন একটা মেসেজ আমি 500 জনের কাছে পাঠাবো, এটাই বলা হচ্ছে স্প্যামিং। অধিকাংশ ক্ষেত্রে বিজ্ঞাপন প্রচারের উদ্দেশ্যে এটা ব্যবহার করা হয়। 1990 শেষের দিকে যখন সাধারণ জনগণ ইমেইলের ব্যবহার শুরু করে, তখন কিছু সংঘবদ্ধ কোম্পানি কিছু সফটওয়্যার এবং সার্ভার তৈরি করে, যেগুলো খুব সহজে বিভিন্ন সচল ইমেল অ্যাড্রেস ট্রেস করতে পারে এবং সেখানে নিজের প্রোডাক্ট এবং সার্ভিসের বিজ্ঞাপন প্রদান করতে পারে। তাহলে এই এটা আসছে যে 1990 সালে। আচ্ছা, বিশিং এবং মিশিংটা কি? বিশিংটা হচ্ছে যে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং এর এই দুটি পদ্ধতি আমাদের দেশে বর্তমানে সবচেয়ে বেশি ব্যবহৃত ফাঁদ হিসেবে পরিচিত। বিশিং এই পদ্ধতি হলো একই পদ্ধতি। বিশিং এবং স্মিশিং একই পদ্ধতি হলেও একটি ব্যবহার করা হয় এবং অন্যটি ফোন কলের ব্যবহার। একটি ব্যবহার করে মানে দুইটা সেম থাকলেও একটা ব্যবহার করা হয়। যেমন বিশিংটা ব্যবহার করা হয় ফোন কলের মাধ্যমে এবং আরেকটি এসএমএস এর মাধ্যমে, যার কারণে প্রতারকেরা কনভিশিং মেথড ব্যবহার করে থাকে। ধরুন একদিন আপনার কাছে একটা ফোন কল আসলো, মার্জিত একটি কণ্ঠ আপনাকে জানালো যে আপনার ব্যবহৃত সার্ভিসের অফিস থেকে ফোন করেছে। সাম্প্রতিক এই কোম্পানির হয়ে যাওয়া রেফারেল ড্রতে আপনি 1 লক্ষ টাকা পেয়েছেন, কিন্তু সে টাকা পাওয়ার জন্য আপনাকে কিছু টাকা বিকাশ নাম্বারে পাঠাতে হবে। এই ঘটনাগুলো সাধারণত আমাদের সাথে ঘটে থাকে। আমরা এই জিনিসগুলো লক্ষ্য করলে আপনারা চিন্তা করবেন যে অসংখ্য মানে কমপ্লেন আসে এই ব্যাপারে, যে অনেক সিম কোম্পানি থেকে অফার আছে যে আপনি এই এয়ারটেল সিম ইউজ করতেছেন, আপনার এতদিন ইউজ করার ফলে আপনি আমাদের লটারিতে এত টাকা পেলেন, আপনাদের টাকাটা নেওয়ার জন্য আমাদের অফিসে আসতে হবে, অথবা আপনাকে টাকাটা পেমেন্ট করতে হবে। এই ঘটনাগুলো এই ঘটনাগুলোর সাথে যারা জড়িত, আপনারা হয়তো নিউজ দেখেছেন যে অনেকেই আটক হয়েছে এই ঘটনার জন্য, তারা এই কাজগুলো করে থাকে। আপনারা সাধারণত নিউজ পেপারে দেখবেন, যমুনা টিভিতে কয়েকদিন আগে একটা এরকম যারা এই বিশিংটা করে, মানে ফিশিং ডিশিং দুইটাই মানে করে যারা, তাদেরকে মোটামুটি ভাবে যারা সাইবার সিকিউরিটিতে আছে তাদেরকে ধরতে সফল হয়েছিল। আচ্ছা, লাস্টে আসি যে ব্যাটিং কাকে বলে। ব্যাটিং হচ্ছে গ্রিক ট্রয় আক্রমণের ঘটনা যারা জানি, তাদের কাছে ট্রোজান হর্স শব্দ দুটি বেশ পরিচিত। যুদ্ধের ট্রয়ের উপর সরাসরি আক্রমণ না করতে পেরে গ্রিকরা প্রতারণার আশ্রয় নেয়। তারা তখন ট্রয়বাসীর জন্য যে উপহার হিসেবে বিশাল একটি
আহ ঘোড়া তৈরি করে, যার নাম দেওয়া হয় ট্রোজান হর্স। উপহার হিসেবে পাঠানো এই ঘোড়ার ভিতরে ছিল অসংখ্য গ্রিক সৈন্য, কিন্তু অজ্ঞাত ট্রয়বাসী সেই উপহারকে বেশ আমোদ ও কৌতূহলের সাথে গ্রহণ করে, কিন্তু মাঝরাতে ঘোড়া থেকে বের হয়ে অতর্কিত হামলা চালায় গ্রিকরা। বাইরে থাকা সৈন্যদের জন্য প্রাচীরের পটক খুলে দেয় এবং একত্র হয়ে আগুনের লেলিহান শিখায় পুরো ট্রয় নগরীকে ধ্বংস করে দেয়। ব্যাটিংও ঠিক একই রকম, পুরোটাই নির্ভর করে ভুক্তভোগীর কৌতূহল এবং লোভের উপর। হ্যাকাররা বিভিন্ন ফ্লপি ডিস্ক, সিডি, পেনড্রাইভ, ম্যালওয়্যার ভরে রেখে পার্কিং লট, ওয়াশরুম বা স্টেশনের মধ্যে জনবহুল জায়গায় ফেলে রাখে। যদি কেউ কৌতূহলবশত সেটি কুড়িয়ে নিজের কম্পিউটারে ইনস্টল করার সাথে সাথে ম্যালওয়্যার ইনস্টল হয়ে যায় এবং হ্যাকাররা তাদের সকল তথ্য হাতিয়ে নেয়। এই জিনিসগুলো আমি আগের ভিডিওতে মোটামুটি ক্লিয়ার করা আছে, আপনারা ওই ভিডিওগুলো একটু দেখে নেবেন, তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে। বিভিন্ন পপ আপ উইন্ডোর মাধ্যমে আমাদের কাছ থেকে তথ্য ইনফরমেশন নেওয়ার জন্য বিভিন্ন অফার দেয়, ওইগুলোর মাধ্যমে আসতে পারে, ফিশিং এর শিকার হতে পারি, ব্যাটিং এর শিকার হতে পারি। তাহলে আসি যে আমরা এই প্রসেস থেকে, সোশ্যাল ইঞ্জিনিয়ারিং এর ফাঁদ থেকে রক্ষা পাওয়ার উপায়। অবশ্যই আমরা অপ্রত্যাশিত মেইল থেকে কোনো মেইল আসলে আমরা সেই মেইলগুলো ক্লিক করব না। অবশ্যই আমরা সোর্সটা দেখবো যে কোথা থেকে এসেছে, সোর্সটা দেখার পরে ক্লিয়ার হয়, তারপর আমরা ওই লিঙ্কে ক্লিক করব। কোনো তথ্য কাউকে দেওয়ার আগে ওই ব্যক্তি বা সংস্থা সম্পর্কে ভালোভাবে জানার চেষ্টা করব। প্রয়োজনে ওই কোম্পানির অফিসিয়াল সাইট থেকে বা নাম্বার থেকে ইমেল করে যোগাযোগ করে নিতে হবে। যেমন আমরা যখন কোনো ব্যাংকিং লেনদেন করবো অথবা কোনো বড় কোম্পানির সাথে ডিল, আমার কোনো পেমেন্ট যদি আমাকে দেয়, তাহলে সেই জিনিসগুলো আমরা খুব সতর্কতার সাথে করে থাকবো। ফেসবুক, টুইটার, সোশ্যাল মিডিয়া চ্যাট রুমে কোনো পরিচিত ব্যক্তির সাথে নিজের প্রয়োজনীয় তথ্য শেয়ার না করা। ম্যালওয়্যার, ভাইরাসের আক্রমণ থেকে বাঁচার জন্য কম্পিউটার অ্যান্টিভাইরাস ও ফায়ারওয়াল ব্যবহার করে এই ধরনের আক্রমণ থেকে বাঁচা সম্ভব। আহ তাহলে আমি যে প্রসেস গুলো বললাম সেগুলো আমরা মেনে চলার চেষ্টা করব। আসলে এই বিষয়ে আগের যে ভিডিও গুলা, ফিশিং, তারপরে যে হ্যাকিং এর যে মেথড গুলা, বেসিক মেথড গুলো, ওইগুলো নিয়ে আমরা আগে একটু আলোচনা করা ছিল। ওই ভিডিও গুলো আপনারা দেখবেন আর ক্লিয়ার হয়ে যাবেন। আজকে এই পর্যন্তই থাকবে। সবাই ভালো থাকবেন। আর সামনের পর্বে আমরা দেখাবো যে কালি লিনাক্স কিভাবে ইনস্টল করতে হয় ভার্চুয়াল মেশিনে, এবং কালি লিনাক্স এর মাধ্যমে একটা টুলস, সোশ্যাল ইঞ্জিনিয়ারিং টুলসটা ইউজ করে কিভাবে আমরা ফেসবুকে ফিশিং করে থাকি সেই জিনিসটা দেখাবো। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।